মুম্বাইয়ের একটা বিরাট কারাগার ছিল যেখানে রাত নামতেই বন্দি নারীদের ওপর অত্যাচারের ঝড় বয়ে যেত। পুলিশরা ঢুকত, যা খুশি তাই করত, আর কেউ তাদের রুখতে পারত না। সব নারীরা ভয়ে মুখ বন্ধ করে থাকত। যদি কেউ প্রতিবাদ করত, তার অবস্থা এমন করা হতো যাতে বাকিরা আর কখনো সাহস না পায়। কিন্তু একদিন সেখানে এলো এক অদম্য সাহসী নারী অফিসার। সে ঘোষণা করল যে এখন থেকে এসব আর চলবে না। সে নিজের ইউনিফর্ম খুলে ফেলল, বন্দির ছদ্মবেশ নিল এবং কারাগারের অন্ধকারে ঢুকে পড়ল। প্রথম রাতেই উচ্চপদস্থ অফিসাররা ভিতরে ঢুকল। এবার তাদের লোভের দৃষ্টি সোজা সেই নারীর ওপর পড়ল। এখন প্রশ্ন উঠছে, সেই অজেয় নারীও কি অন্য বন্দীদের মতো সেই রাক্ষসদের হাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়, নাকি সেই একাই তাদের সবাইকে ধরে এনে বিশ্বের সামনে লুকানো সত্যটা উন্মোচন করে? আসুন ডুব দিই আজকের এই হৃদয়স্পর্শী রোমাঞ্চে ভরা ঘটনায়, যেখানে এক নারীর অটল সাহস মুম্বাইয়ের অন্ধকার গলিগুলোকে আলোয় ভরিয়ে দিয়েছিল। বন্ধুরা, মুম্বাই এমন এক নগরী যা বাইরে থেকে যতটা ঝলমলে, গ্ল্যামারাস আর মোহময়ী দেখায়, ভিতরে ভিতরে ততটাই কালো, ভয়াল আর লুকানো পাপে ঠাসা। বলা হয় এই শহর কখনো ঘুমায় না। দিন হোক বা রাত, তার রাস্তাগুলো সব সময় জেগে থাকে, কিন্তু সেই জাগরণের আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য অন্ধকার গল্প। এই মুম্বাই নগরেই কর্মরত ছিলেন এক নির্ভীক, লৌহকঠিন মেজাজের পুলিশ অফিসার এসপি প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা বাইরে থেকে শান্ত, সংযত আর সৌম্য দেখাতেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি ছিলেন ইস্পাতের মতো শক্ত, ন্যায়ের জন্য নির্দয় এবং নীতিতে অবিচল এক নারী। মুম্বাইয়ের সবচেয়ে বড় অপরাধীদের অবস্থা এমন ছিল যে তার নাম শুনলেই তারা কাঁপতে শুরু করত। বিখ্যাত ছিল যে কোনো অপরাধী যদি অপরাধ না করেও থাকে, তবু প্রিয়াঙ্কা রায়ের ভয়ে নিজের দোষ স্বীকার করে নিত। প্রিয়াঙ্কা এক ছোট শহর বিহারের গয়া থেকে উঠে এসে এই মহানগরী মুম্বাইয়ে নিজের কঠোর পরিশ্রম আর অদম্য সংগ্রামের জোরে এসপি পদ পর্যন্ত পৌঁছেছিলেন। তার জীবন কোনো চলচ্চিত্রের কাহিনী থেকে কম ছিল না। সমাজের প্রতিবন্ধকতা আর বিদ্বেষের সঙ্গে লড়াই করে তিনি নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তার চোখে সততার জ্যোতি আর হৃদয়ে ন্যায়ের দাহ জ্বলতে থাকত। তিনি শুধু পুলিশ অফিসার ছিলেন না, বরং তাদের জন্য আশার কিরণ ছিলেন যাদের ওপর অত্যাচার করা হয়েছিল। তার এক অটল নীতি ছিল, জালিম যত বড়ই হোক না কেন, শাস্তি পেতেই হবে। এই কারণেই মুম্বাইয়ের গলিকুচোয় তার নামে ভয়ের ছায়া ছড়িয়ে পড়ত। একদিনের ঘটনা, সকালের সময়টা ছিল। এসপি প্রিয়াঙ্কা রায় নিজের অফিস কেবিনে বসে চায়ের চুমুক দিচ্ছিলেন এবং সামনে রাখা তাজা সংবাদপত্রের শিরোনাম পড়ছিলেন যে হঠাৎ দরজা খুলে গেল। ভিতরে ঢুকলেন এক হালকা ঘাবড়ে যাওয়া কারাগারের কর্মী রাকেশ, যিনি মুম্বাই উইমেন্স প্রিজনে রান্নাঘরের সহকারী এবং পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত ছিলেন। রাকেশের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি হোঁচট খেতে খেতে বললেন, ম্যাডাম, আমার আপনার সঙ্গে এক অত্যন্ত জরুরি কথা বলতে হবে। প্রিয়াঙ্কা সংবাদপত্র টেবিলে রাখলেন, চায়ের কাপ হালকা সরিয়ে রাখলেন এবং গম্ভীরভাবে বললেন, হ্যাঁ রাকেশ, বলো কি কথা। রাকেশ ভয়ার্ত স্বরে বললেন, ম্যাডাম, মুম্বাই জেলে নারীবন্দীরা নিরাপদ নয়। রাতে তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়, তাদের ভয় দেখানো হয়, ধমকানো হয় এবং তাদের শোষণ করা হচ্ছে। প্রিয়াঙ্কা রায়ের মুখে গভীর গাম্ভীর্য ছড়িয়ে পড়ল। তিনি কঠিন স্বরে বললেন, তোমার জানা আছে তুমি কত গুরুতর অভিযোগ করছ? রাকেশের গলা কাঁপছিল। জি ম্যাডাম, কিন্তু আমি সত্যি বলছি যে পুলিশরা দিনে ডিউটি করে, তারাই রাতে নারী বন্দীদের সঙ্গে অত্যাচার করে। তারা তাদের ভয় দেখায় এবং তাদের অসহায়ত্বের সুযোগ নেয়। প্রিয়াঙ্কার চোখে রাগের ঝলক উঠে এলো। তোমার কাছে এর কোনো প্রমাণ আছে? রাকেশ গভীর শ্বাস নিলেন এবং বললেন, ম্যাডাম, আমি সবকিছু নিজের চোখে দেখেছি, কিন্তু আমার কাছে না প্রমাণ সংগ্রহ করার অধিকার আছে, না সাহস। যদি আমি মুখ খুলতাম তাহলে হয়তো আজ জীবিত থাকতাম না। এই কারণে আমি আপনার কাছে এসেছি, কারণ আমার আপনার উপর ভরসা আছে। প্রিয়াঙ্কা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তার কপালে বলিরেখা দেখা দিল। রাকেশ, যখন আমি গত সপ্তাহে জেল পরিদর্শনে গিয়েছিলাম, তখন কোনো বন্দী নারী অভিযোগ করেনি কেন? রাকেশ চোখ নিচু করে বললেন, ম্যাডাম, তারা সবাই ভয়ের ছায়ায় বাঁচে। তাদের ধমক দেওয়া হয় যে যদি মুখ খোলে তাহলে তার এমন পরিণতি হবে যার কল্পনাও করতে পারবে না। প্রিয়াঙ্কা নিজের চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকালেন। এক মুহূর্তের নীরবতার পর তার স্বর ইস্পাতের মতো কঠিন হয়ে গেল। রাকেশ, তুমি খুব সাহস দেখিয়েছ। এখন আমার পালা। আজই সন্ধ্যায় বিনা খবরে আমি নিজে জেল পরিদর্শন করব। বন্ধুরা, এসপি প্রিয়াঙ্কা রায়ের মতো অফিসার এই সমাজে খুব কমই জন্মায়।
তিনি সেই নারী ছিলেন যিনি নিজের ইউনিফর্মকে শক্তির নয় বরং ন্যায়ের অস্ত্র বানিয়েছিলেন। তার কাছে নারী কেবল দুর্বল শরীর নয় বরং এক পূর্ণ মানুষ ছিল, আর তিনি জানতেন যে যখন সমাজ বারবার এক নারীর ওপর আঙুল তোলে তখন সেই ক্ষত কত গভীর হয়। সেই ব্যথা সেই বুঝতে পারে যে নিজে কখনো একাকিত্বে সবকিছু সহ্য করেছে। এই দৃঢ়তা আর এই সাহস নিয়ে প্রিয়াঙ্কা রায় এক সন্ধ্যায় মুম্বাই উইমেন্স প্রিজনের গেটে পৌঁছলেন। কাগজের কাজ, আনুষ্ঠানিক সালাম আর প্রোটোকলের মাঝে সুপারিনটেন্ডেন্ট বড় যত্ন করে তাকে প্রতিটি কোণা দেখালেন। ফাইলে সবকিছু সাজানো ছিল, রেজিস্টারে কোনো কমতি ছিল না, আর বাইরে থেকে দেখলে জেল পুরোপুরি এক মডেলের মতো লাগছিল। কিন্তু প্রিয়াঙ্কার অভিজ্ঞ হৃদয় জানত যে আসল মুখ সব সময় সেই দেওয়ালের পিছনে লুকানো থাকে যেখানে সাধারণ চোখ পৌঁছতে পারে না। তিনি বন্দী নারীদের আলাদা আলাদা ঘরে ডেকে তাদের সঙ্গে কথা বললেন, কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর কেবল নীরবতা ছিল। কারো চোখ নিচে নেমে যেত, কারো ঠোঁট কাঁপত, কিন্তু শব্দ বাইরে আসত না। ভয়, ক্লান্তি আর এক অদ্ভুত অসহায়ত্বের ভার প্রতিটি মুখে লেখা ছিল। প্রিয়াঙ্কা তৎক্ষণাৎ অনুভব করলেন যে এই নীরবতা হাজার চিৎকারের চেয়ে ভয়ঙ্কর। যতক্ষণ না সেই বন্দীদের এই বিশ্বাস দেওয়া যায় যে তাদের রক্ষা কেউ করছে, ততক্ষণ তারা মুখ খুলবে না। পরের দিন প্রিয়াঙ্কা নিজের কেবিনে বসেছিলেন, সামনে ফাইল খোলা ছিল, কিন্তু তার চোখ খালি জায়গায় হারিয়ে গিয়েছিল। তার মুখে সেই প্রশ্ন বারবার উঠছিল, সত্যকে সামনে কিভাবে আনা যায়? এই প্রশ্নই তার জন্য সিদ্ধান্ত হয়ে গেল। তিনি নিজের জীবনের সবচেয়ে বড় আর বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার চিন্তা করলেন। তিনি জানতেন যে এখন সময় এসেছে পর্দা সরানোর, চাই তার জন্য নিজের জীবন দাওয়ে লাগাতে হোক। তিনি নিজের এক বিশ্বস্ত অধীনস্থকে ডেকে ধীরে কিন্তু দৃঢ় স্বরে বললেন, আজ রাতে আমি নিজে এক বন্দির রূপ ধারণ করে ভিতরে যাব। না ইউনিফর্ম থাকবে, না পরিচয়, না কোনো খবর। তবেই তো আসল সত্য সামনে আসবে। আর তারপর সেই রাত এলো, সেই কালো রাত যা কেবল প্রিয়াঙ্কা রায়ের জীবনকে নাড়িয়ে দিল না, বরং মানবতা, আইন আর ন্যায়ের সবচেয়ে কালো মুখ তাদের সামনে উন্মোচিত করে দিল। তারিখ ছিল 18ই মার্চ, বৃহস্পতিবার। সময় ছিল রাত 9টার। মুম্বাইয়ের আবহাওয়ায় এক অদ্ভুত শ্বাসরোধ ছড়িয়েছিল। বাতাসে আর্দ্রতা ছিল, যেন শ্বাস নেওয়াও কঠিন। জেলের চারপাশে পুলিশকর্মীরা আধা ঘুম আধা জাগরণে নিজেদের ডিউটিতে ছিল। কোথাও কেউ অবহেলায় সিগারেটের ধোঁয়ায় হারিয়ে গিয়েছিল, কোথাও কেবল দেখানোর নজরদারি চলছিল, আর কোথাও শক্তির নেশায় ডুবে ইউনিফর্ম পরা নিজেদেরই অধিকারের ভুল ব্যবহার করছিল। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কা এমন এক পদক্ষেপ নিলেন যার জন্য ইস্পাতের হৃদয় লাগে। তিনি সাধারণ বন্দীদের কাপড় পরলেন, মুখে ঘোমটা টাইপ দোপাট্টা দিলেন, আর এক ভুয়া পরিচয় নিয়ে মুম্বাই উইমেন্স প্রিজনের ভিতরে পা রাখলেন। এই মিশন তার জন্য পুরোপুরি অন্ধকারে একা হাঁটা মতো ছিল। না সরকারি রক্ষা, না পরিচয়, না পরিচয়পত্র। কেবল এক দৃঢ়তা ছিল আর এই বিশ্বাস যে যদি সত্য সামনে না আসে তাহলে ন্যায় মরে যাবে। রাত 10:30টায় তিনি জেলের সেই অংশে পৌঁছলেন যেখানে নারী বন্দীদের আলাদা আলাদা ঘরে রাখা হতো। সেখানকার আবহাওয়া সাধারণ দুনিয়া থেকে পুরোপুরি আলাদা ছিল। দেওয়ালে আর্দ্রতার দাগ, দুর্গন্ধে ভরা বাতাস, বন্দীদের চাপা সিসকানি আর মাঝে মাঝে গালাগালি আর লাঠির শব্দ। প্রিয়াঙ্কা যে দৃশ্য দেখলেন তা যে কোনো শক্তিশালী মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিছু পুলিশ বন্দী নারীদের জোর করে নাচাচ্ছিল, কেউ তাদের শরীরে হাত বুলাচ্ছিল, কেউ অশ্লীল মজা করছিল। কিছু নারী অসহায় হয়ে নীরবে সহ্য করছিল। কারো চিৎকার চাপা দেওয়া হয়েছিল, আর কারো মুখে সেই যন্ত্রণা লেখা ছিল যা শব্দে বর্ণনা করা যায় না। প্রিয়াঙ্কার হৃদয়ের ধুকপুক বেড়ে গেল। তিনি জানতেন এই জেল কেবল এক কারাগার নয়, বরং এক অন্ধ নগরী যেখানে শক্তি আইনের ওপর ভারী। কিন্তু তিনিও প্রস্তুত হয়ে এসেছিলেন। তার কাপড়ের ভিতরে এক ছোট গোপন ক্যামেরা লাগানো ছিল যা প্রতিটি দৃশ্য রেকর্ড করছিল। কলারের নিচে লুকানো মাইক্রোফোন প্রতিটি শব্দ বাইরে এক গোপন টিমের কাছে পৌঁছাচ্ছিল। প্রিয়াঙ্কা রায় একা ছিলেন না, তার সাহসের সাথে সত্যের পুরো টিম দাঁড়িয়েছিল। যেই প্রিয়াঙ্কা রায় জেলের ভিতরে বন্দীদের মাঝে পৌঁছলেন, এক পুলিশ দ্রুত পদক্ষেপে তার দিকে এগোল। তার চোখে সন্দেহ আর ঠোঁটে বিদ্রূপ ছিল। সে তাকিয়ে বলল, আরে তুমি কে? তোমাকে আগে কখনো এখানে দেখিনি। তোমার নাম কি? প্রিয়াঙ্কা এক গভীর শ্বাস নিলেন, যেন নিজের রাগ আর সত্যকে নিয়ন্ত্রণে রাখছিলেন, আর নরম স্বরে উত্তর দিলেন, সাহেব, আমি আজই এখানে আনা হয়েছি। সব বন্দীদের সাথে শিফটে পুলিশ সে নিজের গোফ মোচড়াতে মোচড়াতে আরও কঠিন গলায় জিজ্ঞাসা করল, কোন অপরাধ করেছ তুমি? প্রিয়াঙ্কা চোখ নিচু করে বললেন,
আমার ওপর চুরির অভিযোগ, কিন্তু আমি নির্দোষ, আমি কিছু করিনি। পাশে দাঁড়ানো ২-৩ পুলিশ বিষাক্ত হাসি হাসতে লাগল। একজন বিদ্রূপ করে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিটি বন্দী এই রটনা রটায়, সত্যি তো কেউ কখনো বলে না। নাম কি বলেছ তুমি? প্রিয়াঙ্কা নিজের গলা নরম কিন্তু স্পষ্ট রেখে বললেন, সোনালি, আমার নাম সোনালি। এক পুলিশ অহংকার ভরে বলল, ওয়াহ রে, নামও পুরোপুরি অদ্ভুত। ঠিক আছে, এখন বেশি কথা বলো না, আমাদের পা চেপে ধরো, নইলে পরিণতি ভালো হবে না। প্রিয়াঙ্কা তার চোখে চোখ রেখে শান্ত কিন্তু ইস্পাতের স্বরে বললেন, সাহেব, আমি এখানে নিজের শাস্তি ভোগ করতে এসেছি, আপনার সেবার জন্য নয়। যতক্ষণ অভিযোগ প্রমাণিত না হয় আমি কেবল এক অভিযুক্ত, দাসী নয়। এই বাক্য শুনতেই পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ল। এক পুলিশ অফিসারের রক্ত ফুটে উঠল। সে রাগে চিৎকার করল, জিভ বেশি চলে তোর? যা বলা হয় তাই কর, নইলে এমন কোঠরিতে ঢোকাবো যে জীবনভর কাঁদতে থাকবি। প্রিয়াঙ্কা নিজের স্বর আরও মজবুত করলেন, যেন ভয়ের সব দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। আমি ভয় পেতে আসিনি, আমি এখানে নিজের ওপর লাগানো মিথ্যে দাগ ধুতে এসেছি। সত্য লুকানোর জন্য যত ধমকি দেবে ততই আমার সাহস বাড়বে। এতক্ষণে এক দুর্বল আর ক্লান্ত নারী বন্দী চুপি চুপি তার কাছে এলো। তার চোখে অশ্রু আর ঠোঁটে কাঁপুনি ছিল। সে ধীরে বলল, বস বোন, এদের সাথে কিছু বলিস না, যা বলে তাই কর। এরা মারে, অপমান করে। এখানে কেবল এক নিয়ম, বাঁচো কিন্তু চুপ করে। প্রিয়াঙ্কা তার কাছ থেকে ধীরে জিজ্ঞাসা করলেন, তুই কখনো এদের বিরুদ্ধে মুখ খুলিসনি কেন? বন্দী চারদিকে ভয়ার্ত চোখে তাকালো আর ফিসফিস করে বলল, এখানে ভয় আছে যে মুখ খুলেছে তাকে একা ঘরে বন্ধ করে দেয়া হয়, আর তারপর রাতে এমন কথাই ঢোকানো হয় যার কথা ভেবেও রুহ কাঁপে। সেই মুহূর্তে এক পুলিশ অফিসার এগিয়ে এসে প্রিয়াঙ্কার বাহু ধরল আর কঠিন স্বরে বলল, বস, যথেষ্ট হয়েছে, এখন তোকে এমন ঘরে নিয়ে যাই যেখানে তোর সব গর্ব মাটিতে মিশে যাবে। প্রিয়াঙ্কা জানতেন যে এখন খেলা আসলে শুরু হচ্ছে। তিনি নীরবে তাদের সাথে চলে গেলেন। তাকে এক অন্ধকার ঘরে ঠেলে দেওয়া হলো, যেখানে কেবল 2 পুলিশ আর তিনি ছিলেন। দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হলো। এক অফিসার কড়া গলায় বলল, এখন বল, তুই আসলে কে? এত হইচই কেন করিস? আজকালের মেয়েরা নিজেদের শেরনি ভাবতে শুরু করেছে। দ্বিতীয়জন কুৎসিত হাসি হেসে, হ্যাঁ হ্যাঁ, আমরা পুলিশরা বন্ধুও হতে পারি, আর এমন শত্রু যে জীবন ধ্বংস করে দেবে। প্রিয়াঙ্কা শান্ত কিন্তু আত্মবিশ্বাসী চোখে দুজনের দিকে তাকালেন আর বললেন, আমি কোনো ভুল বলিনি, কিন্তু তোমরা দুজনে আমাকে এখানে কেন এনেছ? এক পুলিশ অফিসার কাছে এসে ধমক দিল, চুপ করো, আধ ঘন্টায় তোমাকে তোমার আসল অবস্থান বলে দেব। প্রিয়াঙ্কা অনুভব করলেন যে এখন নির্ণায়ক মুহূর্ত এসে গেছে। তিনি এক গভীর শ্বাস নিলেন আর তার শব্দ ঘরে বিদ্যুতের ঝড়ের মতো গর্জন করল, শোনো, আমার নাম সোনালি নয়, আমি এসপি প্রিয়াঙ্কা রায়, আর তোমরা দুজনে যা করছো প্রতি মুহূর্ত রেকর্ড হচ্ছে। বাইরে পুরো টিম আমার প্রতি পদক্ষেপ দেখছে। এটা শুনতেই 2 পুলিশ স্তম্ভিত হয়ে গেল, তাদের মুখে ভয়ের ছায়া পড়ে গেল। যে গর্ব তাদের গলায় ছিল তা মুহূর্তে ভয়ে বদলে গেল। প্রিয়াঙ্কা রায়ের মুখ কঠিন আর গম্ভীর ছিল, তার চোখে সেই দৃঢ়তা ঝলক ছিল যা নড়ানো সহজ নয়। তিনি হঠাৎ নিজের আসল পরিচয় প্রকাশ করে দিলেন। প্রশ্ন ছিল, প্রিয়াঙ্কা নিজের পরিচয় এত তাড়াতাড়ি কেন খুলে দিলেন? আসলে তিনি জানতেন যে সামনে দাঁড়ানো এই 2 পুলিশকর্মী কেবল 2 মাস আগে এই জেলে নিযুক্ত হয়েছে। তাদের আত্মা এখনও পুরোপুরি কালো দাগ হয়নি। তাদের মধ্যে এখনও কিছু মানবতা বাকি ছিল, কিন্তু তারাও এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার ফাঁদে পড়ে ধীরে ধীরে ভিতর থেকে পচতে শুরু করেছিল। প্রিয়াঙ্কা তাদের সোজা চোখে তাকালেন আর ধীরে কিন্তু ভারী গলায় জিজ্ঞাসা করলেন, তোমাদের দুজনের নাম কি? একজন চোখ নিচু করে হোঁচট খেতে খেতে বলল, রোহিত। দ্বিতীয়জন ভারী শ্বাস নিয়ে বলল, আমার নাম সুমিত। প্রিয়াঙ্কা এক মুহূর্ত থামলেন, তারপর গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, তোমরা জানো তোমরা এখন কার সাথে কথা বলছ? 2 দারোগা একে অপরকে তাকালো আর একসাথে বলল, না, আর আমাদের এতে কোনো তফাতও পড়ে না। এখানে সবাই নত হয়, তুমিও নত হবে। আর কিছুক্ষণ পর সাহেব আসছেন, তারপর তোমার সব অহংকার বেরিয়ে যাবে। এই জেলে কোনো গুজব নেই, সবাইকে সোজা করে দেওয়া হয়। প্রিয়াঙ্কার মুখ এখন ইস্পাত হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এক আলো ছিল যা তার ভিতরের আত্মবিশ্বাস প্রকাশ করছিল। তিনি পুরো শক্তি নিয়ে বললেন, শোনো, আমি সাধারণ নারী নই, আমি মুম্বাই পুলিশের এসপি প্রিয়াঙ্কা রায়। আর এই কথা আমি তোমাদের বলেছি কারণ এখন তোমাদের আমার সাথে চলতে হবে। এটা আমার ব্যক্তিগত মিশন নয়, এটা মানবতার মিশন। রোহিত আর সুমিত দুজনেই স্তম্ভিত হয়ে গেল। একজন বিরক্তিতে বলল, তো এসপি, তাই কি হয়েছে? আমরাও তো পুলিশ, আমরা কোনো সাধারণ লোক নই।
দ্বিতীয়জন হাসি উড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে দেখ রোহিত, এ তো বড় সিনেমার কথা বলছে। যদি সিনেমায় থাকত তাহলে এতক্ষণ বড় হিরোইন হয়ে যেত। কিন্তু প্রিয়াঙ্কা রায় জানতেন যে এটা হাসার বা ভয় পাওয়ার সময় নয়। তিনি নিজের গলা আরও উঁচু করলেন, স্বরে ইস্পাত ভরে দিলেন আর বললেন, বস, তোমরা দুজনে ভুলে যাচ্ছ যে তোমরা কার সামনে দাঁড়িয়ে আছো। এটা আমার শেষ সতর্কতা। নিজের সীমায় থাকো, নইলে মনে রেখো, চাকরি তো যাবেই, কিন্তু এই জেলে এই নারীদের সাথে দাঁড়িয়ে পাওয়া যাবে যাদের তোমরা নির্যাতন করেছ। আর সেই দিন তোমাদের সবচেয়ে খারাপ দিন হবে। এই শব্দ বিদ্যুতের ঝড়ের মতো ঘরে গর্জন করল। দুই দারোগার মুখে প্রথমবার ভয়ের চিহ্ন দেখা গেল। তাদের পা টলতে লাগল, শ্বাস ভারী হয়ে গেল। তাদের বোঝা গেল যে সামনে দাঁড়ানো এই নারী কোনো দুর্বল বন্দী নয়, বরং সেই শক্তি যাকে দমানো অসম্ভব। প্রিয়াঙ্কা শান্ত কিন্তু মারাত্মক আত্মবিশ্বাস নিয়ে নিজের পকেট থেকে এক পরিচয়পত্র বের করলেন। পত্রে তার নাম, পদ আর পুরো সেবার বিস্তারিত লেখা ছিল। যেই রোহিত আর সুমিত তা দেখল, তারা তৎক্ষণাৎ হাঁটু গেড়ে তার পায়ে পড়ে গেল। দুজনে একসাথে বলল, ম্যাডাম, আমাদের ক্ষমা করুন, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের থেকে বড় ভুল হয়ে গেছে। এমন ব্যক্তিত্ব আমরা জীবনে কখনো দেখিনি। প্রিয়াঙ্কা এক গভীর শ্বাস নিলেন আর ধীরে বললেন, আমি তোমাদের ক্ষমা করতে পারি, কিন্তু এক শর্তে, তোমাদের সত্যের সাথে দিতে হবে। যদি তোমরা আমার সাথে দাও তাহলে তোমরা বাঁচতে পারো, নইলে তোমরাও এই দানবদের সারিতে দাঁড়িয়ে যাবে যাদের আমি কখনো ছাড়ব না। রোহিত আর সুমিত তৎক্ষণাৎ মাথা নিচু করে বলল, জি ম্যাডাম, আমরা আপনার সাথে আছি, আপনি যা বলবেন আমরা তাই করব। প্রিয়াঙ্কা দুজনের চোখে তাকালেন, যেন পরীক্ষা করছেন যে এরা মিথ্যে বলছে কিনা। তারপর ধীরে বললেন, তাহলে সত্যি বলো, প্রতি রাত যখন এই জেল অন্ধকারে ডুবে যায়, দরজা বন্ধ হয়ে যায়, তখন এই অসহায় নারীদের সাথে কি হয়? ঘরে এক মুহূর্ত নীরবতা ছড়িয়ে পড়ল। তারপর দুজনে ভারী হৃদয়ে সেই রহস্য খুলতে শুরু করল, যা পুরো ব্যবস্থার ভয়ঙ্কর মুখ উন্মোচিত করতে চলেছে। রোহিত আর সুমিত একে অপরকে তাকাতে কিছু মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইল। তাদের মুখে ভয় আর ঘামের মিশ্রিত রেখা উঠছিল। তারপর যেন বন্ধ ঠোঁট থেকে ঝর্ণা ঝরে পড়ল। তারা এক এক করে সব কিছু উগরে দিল, যা প্রিয়াঙ্কা শোনার আশাও করেননি। রাতের অন্ধকারে কিভাবে নারীদের তাদের কোঠরি থেকে বের করা হয়, কিভাবে ইউনিফর্ম পরা রক্ষকরাই দানবে পরিণত হয়, কিভাবে শারীরিক আর মানসিক শোষণের সেই দৃশ্য হয় যা বর্ণনা করতেও রুহ কাঁপে, আর কিভাবে এসব উচ্চ অফিসারদের যোগ সাজসে লুকানো হয়, ফাইলে মিথ্যে রিপোর্ট ভরে সব কিছু চাপা দেওয়া হয়। প্রিয়াঙ্কা রায়ের মুখ রাগে লাল হয়ে গেল। তার চোখে সেই আগুন জ্বলতে লাগল যা বড় বড় অপরাধী কাঁপত। এখন তার বিশ্বাস হয়ে গেল যে সন্ধ্যায় জেলের রান্নাঘরের সহকারী যা বলেছিল তা কোনো গুজব নয়, বরং নগ্ন সত্য। তিনি পকেট থেকে এক ছোট ভিডিও ক্যামেরা আর মাইক বের করলেন, আর দুই দারোগার দিকে বাড়িয়ে ইস্পাতের স্বরে বললেন, এটা নিজেদের কাছে রাখো। আজ থেকে প্রতি পল, প্রতি মুহূর্ত রেকর্ড হবে। যা কিছু এই অন্ধকার নগরীতে হয় সব দুনিয়ার সামনে আনতে হবে। রোহিতা সুমিত হোঁচট খেল, তাদের হাত কাঁপল, কিন্তু প্রিয়াঙ্কা তাদের চোখে তাকিয়ে আত্মবিশ্বাস ভরলেন, ভয় পাওয়ার দরকার নেই, তোমরা দুজনে নতুন, তোমাদের দামান এখনও পরিষ্কার। যদি আজ তোমরা সত্যের সাথে দাও তাহলে কাল তোমাদের বিবেক তোমাদের সালাম করবে। দুজনে অবাক হয়ে জিজ্ঞাসা করল, ম্যাডাম, আপনি আমাদের এত বিস্তারিতভাবে কিভাবে চিনলেন? প্রিয়াঙ্কা হালকা হাসির সাথে বললেন, যখনই আমি কোনো মিশনে আসি, শত্রুর সাথে সাথে নিজের সঙ্গীদেরও পুরো খবর রাখি। তোমাদের নাম, পরিচয়, এমনকি তোমাদের পরিবারের বিস্তারিতও আমার কাছে আছে। এখন রোহিত আর সুমিত পুরোপুরি প্রিয়াঙ্কার সাথে ছিল। তারা ক্যামেরা আর মাইক নিয়ে জেলের সেই কালো অংশে পৌঁছল, যেখানে রাত ডুবে যেতেই মানবতা ছিঁড়ে ফেলা হতো। তারা সব কিছু ক্যাপচার করল। বন্দি নারীদের চাপা চিৎকার, দানব স্বভাব ইউনিফর্ম পরাদের হাসি, তাদের অশ্লীল কথাবার্তা আর সেই জুলুম যা বছরের পর বছর লুকানো ছিল। সকাল হওয়ার আগে প্রিয়াঙ্কা নীরবে জেল থেকে বেরিয়ে এলেন। কারো কানে খবরও গেল না। পরের সকালে হেডকোয়ার্টারের কনফারেন্স হলে যখন তিনি সেই ভিডিও প্রমাণ পেশ করলেন, তখন পুরো বিভাগে নীরবতা ছড়িয়ে পড়ল। বড় থেকে বড় অফিসার স্তম্ভিত হয়ে গেল। তৎক্ষণাৎ এক বিশেষ টিম গঠিত হল। রাতের অন্ধকারে জুলুম করা ইউনিফর্ম পরা সেই দিনই হাতে হাতে ধরা পড়ল। তাদের ইউনিফর্ম খুলে নেওয়া হলো, চাকরি শেষ করে দেওয়া হলো, আর ডজনখানেক মামলা দায়ের করা হলো।
প্রিয়াঙ্কা রায়ের এই পদক্ষেপ পুরো মুম্বাই পুলিশ বিভাগে গর্জন করল। তিনি এক উদাহরণ হয়ে গেলেন যে যদি ইচ্ছা দৃঢ় হয় তাহলে সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাকেও নড়িয়ে দেওয়া যায়। বন্দি নারীরা দৌড়ে এলো, তাদের পায়ে পড়ে গেল, চোখে অশ্রু আর ঠোঁটে ধন্যবাদ। ম্যাডাম, আপনি আমাদের নরক থেকে বের করেছেন। আমরা বছরের পর বছর চিৎকার করেছি, কেউ শোনেনি, কিন্তু আজ আমরা ন্যায় পেয়েছি। সেই মুহূর্তে এক উচ্চ অফিসারও এগিয়ে এলো। সে প্রিয়াঙ্কার সামনে নত হয়ে বলল, ম্যাডাম, আপনি সেই কাজ করেছেন যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আপনার সাহসকে সালাম। প্রিয়াঙ্কা কেবল এতটুকু বললেন, অপরাধ করা তারা নিজেদের ইউনিফর্ম আর শক্তির উপর গর্ব করত। আজ তাদের গর্বের মাথা নিচু হয়ে গেছে। মনে রেখো, জুলুম কখনো স্থায়ী হয় না, আর সত্যকে চাপা দেয়া যায় না। এভাবে প্রিয়াঙ্কা রায় নিজের সাহস, সততা আর উদ্যম নিয়ে এক অন্ধকার সত্যকে উন্মোচিত করলেন, আর সেই নিরীহ নারীদের সেই ন্যায় দিলেন যা বছরের পর বছর কেবল স্বপ্ন ছিল।